মার্চেন্ট অফ ভেনিস, উইলিয়াম শেক্সপিয়ার। কমেডি। আসলে ইতালি দেশটা একটা উপদ্বীপ। উত্তর ছাড়া অন্য তিন দিক দিয়েই একে বেষ্টন করে আছে ভূমধ্যসাগরের জলরাশি। আদ্রিয়াতিক উপসাগর হিসেবে পরিচিত সমুদ্রের পূর্ব অংশটি। ভূগোলের ছাত্ররা সবাই এটা জানে। তারা এও জানে এর উপরে আছে মধ্যযুগীয় ইউরোপের শ্রেষ্ঠ বাণিজ্য নগর ভেনিস। শুধু উপরে নয়, আদ্রিয়াতিক সাগরের ভেতরে অবস্থিত ভেনিস নগরী। এভাবেই কথাটা ঘুরিয়ে বলা চলে, আদ্রিয়াতিক শুধু যে ভেনিসের নারীতে আর রন্ধে রন্ধে প্রবেশ করেছে তাই নয়, সমুদ্র আর নগর যেন একাকার হয়ে মিশে আছে। এই প্রাকৃতিক বৈশিষ্ট্যকে সুন্দর একটা অনুষ্ঠানের মাধ্যমে স্বীকৃতি দেবার প্রথা ছিল ভেনিস সাগরে। প্রতি বছর একটা বিশেষ দিনে বিবাহ বন্ধনের প্রতীক হিসেবে একটা মহামূল্য রত্নাঙ্গুরীয় জলে নিক্ষেপ করতেন ভেনিসের শাসনকর্তা ডোকবাডিউক। ভেনিসের বৈশিষ্ট্য এই যে এখানে কোনো রাজপথ ছিল না। ছোট বড় অসংখ্য খাল ব্যবহৃত হতো লোক চলাচলের জন্য। সমুদ্রের জল সেই সব খাল দিয়ে অবাধে প্রবেশ করত গৃহস্থদের অন্দরে। দুবার জোয়ারের সময় দোকানের সিঁড়িগুলি পর্যন্ত দৈনিক ধুয়ে দিত সমুদ্রের জল। অন্যান্য শহরের রাস্তায় যেমন অগুন্তি গাড়ি ঘোড়া চলাচল করে, ভেনিসের জলপথে তেমনি দেখা যেত অসংখ্য গোন্ডোলা নৌকা। সেগুলির কোনোটা থাকতো যাত্রী বোঝায়, আবার কোনোটা মালে ভর্তি। ভেনিসের বৈশিষ্ট্য এখনও বর্তমান, যদিও কাল ধর্মের প্রভাবে সে বাণিজ্যিক সমৃদ্ধ আজ প্রায় অবলুপ্ত বললেই চলে। মধ্যযুগে ব্যবসায়িক সমৃদ্ধির কোনো সীমারেখা ছিল না। বণিকেরা সবাই ছিল ধনকুবের। তাদের জাহাজ পৃথিবীর সব দেশে যাতায়াত করত। ব্যাসিনীয় ছিলেন সম্পূর্ণ ভিন্ন চরিত্রের মানুষ। তার জীবনের একমাত্র উদ্দেশ্য ছিল স্মৃতি করা। ঘুমের সময়টুকু বাদ দিয়ে নাচ গান, শিকার, জুয়ো খেলা এরূপ একটা না একটা আনন্দে মেতে থাকতেন তিনি। পূর্বপুরুষের কষ্ট অর্জিত অর্থ এভাবেই বন্ধুবান্ধবদের সাথে উড়িয়ে দিতেন তিনি। আন্তোনিওর পক্ষে সম্ভব হতো না এসব উৎসবে যোগ দেওয়ার। কারণ বিলাসী হলেও তিনি ছিলেন কাজের লোক। কাজকর্ম নষ্ট করে এসব উৎসবে যোগ দেওয়ার কোনো সার্থকতা খুঁজে পেতেন না তিনি। আয় থেকে অনেক বেশি ছিল ব্যাসিনীয়র ব্যয়। কাজেই তার ধনভাণ্ডার যে একদিন শেষ হবে তা সে জানা কথাই বললেই চলে। দেখতে দেখতে একদিন খালি হয়ে গেল তার ধনভাণ্ডার। কিন্তু তাতেও তার চৈতন্য হলো না। ধার করেও নিজের ঠোঁট বজায় রাখতে লাগলেন ব্যাসিনীয়। একে একে সবই বিক্রির পর্যায়ে চলে গেল। মফস্বলের জমিদারি, শহরের অতিরিক্ত ঘরবাড়ি, অপ্রয়োজনীয় জাহাজ, ব্যবহৃত আসবাবপত্র সবই মহাজনের কাছে ধার নিতে হলো তাকে। আর সবশেষে অ্যান্তোনিওর কাছে ধার। ধার করে এই রাজসিক ব্যয়ভার বেশি দিন টেনে নিয়ে যাওয়া সম্ভব নয়। তাই মাঝে মাঝে অর্থকষ্ট দেখা দিতে লাগলো ব্যাসিনীয়র। এর একটা উপায় খুঁজে বের করতেই হবে তাকে। হয় হয় তাকে অর্থের ব্যবস্থা করতে হবে, নইলে বাবুগিরি ত্যাগ করতে হবে। খুবই সংকটের মাঝে পড়ে গেল ব্যাসিনীয়। আর কতই বা ধার নেওয়া হওয়া যায় অ্যান্তোনিওর কাছ থেকে। বন্ধুর কাছে হাত পাততে খুবই লজ্জা হয় ব্যাসিনীয়র। কি করে নিজের ভাগ্য ফেরানো যায় সে কথাই সবসময় চিন্তা করেন ব্যাসিনীয়। বন্ধুরা তো সবাই সুখের পায়রা, তাদের কাছে সাহায্য চেয়ে কোনো লাভ নেই। প্রকৃতি হিতৈষী বলে যদি কেউ থাকে তবে অ্যান্তোনিও। তিনি সর্বদাই বলেন, তুমি একটা উপায় বের করে বন্ধু। আর সে কাজে সাফল্য অর্জন করতে গেলে যে সাহায্য সহযোগিতার প্রয়োজন আমার কাছ থেকে তুমি তা পাবে। কিন্তু বেচারা ব্যাসিনীয়র মাথায় কোনো মতলবই আসছে না। শেষে একদিন আল্লাহ মুখ তুলে চাইলেন তার দিকে। বেলমেন্ট গ্রামে মারা গেলেন এক ভদ্রলোক। তিনি ছিলেন গ্রামের জমিদার, সেই সাথে কোটিপতি। ভদ্রলোকটির বাড়িতে এক সময় 2-4 দিনের জন্য আতিথ্যতা গ্রহণ করেছিলেন ব্যাসিনীয়। এই মৃত জমিদারের আপনজন বলতে ছিলেন তার একমাত্র মেয়ে পোর্সিয়া। পিতার অগাধ সম্পত্তির উত্তরাধিকারিণী ছিলেন তিনি। তখন পর্যন্ত বিয়ে হয়নি তার। যার গলায় তিনি বরমাল্য দিবেন সে হবে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী। শুধু ধন সম্পদে নয়, রূপে গুণে ছিলেন সেরা। প্রভাতের মতো নির্মল পবিত্র চেহারা। তার মন থেকে এখনো মুছে ফেলতে পারেননি ব্যাসিনীয় তাকে। তার মনে হয় সে পোর্সিয়ার সামান্য কৃপাদৃষ্টি পড়েছিল তার উপর।
সম্প্রতি পিতৃবিয়োগ হয়েছে পোর্সিয়ার। পিতার অগাধ সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী হলেন পোর্সিয়া। আর ব্যাসিনীকে আজ কর্পদকশূন্য বললেও কম বলা হয়। দেনার দায়ে মাথার চুল বিকিয়ে গেছে তার। খুব শীঘ্রই প্রচুর টাকার ব্যবস্থা না হলে পাওনাদারদের হাতে লাঞ্ছনার সীমা থাকবে না তার। কারাবাস তো স্বাভাবিক ব্যাপার, আর তা হলে অভিজাত বংশের সন্তান ব্যাসনীয়র পক্ষে আত্মহত্যা ছাড়া গতিই নেই। এই সংকট থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় পোর্সিয়াকে বিয়ে করা। তাহলে শুধু সংকটমোচন নয়, জীবনে তার অর্থ সংকটের সম্মুখীনও হতে হবে না। তাকে বিলাস ব্যসনে অপার আনন্দে কেটে যাবে তার জীবনের দিনগুলি। এ কি নিছক দুরাশা? একসময় পোর্সিয়া তাকে অনুগ্রহ করতেন বলে মনে করে ব্যসনীয়। কিন্তু সময় বদলে গেছে, তখন পোর্সিয়া নিজে ধনী হয়ে ওঠেনি,